হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের জন্য এনএম জেএনএম এর যে কোশ্চেন আনসার সিরিজ চলছিল টপিক ওয়াইজ, তারই আজকের যে টপিকটা রয়েছে দেখো, জনন বৃদ্ধি ও বিকাশ। এই টপিক থেকেও তোমাদের অনেক ধরনের কোশ্চেন আসে। এখানে আমি 15খানা কোশ্চেন দিয়েছি। এই 15খানা কোশ্চেনের আনসার তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে থাকো, এখানে তোমাদের জন্য অনেক এক্সট্রা ইনফরমেশন রয়েছে, যেগুলো তোমাদেরকে এই টপিক থেকে আরো অনেক কোশ্চেন সলভ করতে হেল্প করবে। তো সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যে কোশ্চেন আনসারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এই যে কোশ্চেন আনসার সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না। আজকের ক্লাসটা তাহলে এখানে স্টার্ট করছি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবিস্তার করে? চারটা অপশন রয়েছে। কোন প্রাণী? অ্যামিবা, প্যারামোসিয়াম, প্লাজমোডিয়াম নাকি ইস্ট? দেখো, দ্বিবিভাজন প্রক্রিয়া বলতে নিউক্লিয়াস প্রথমে ডাম্বেল আকৃতির গঠনে নিউক্লিয়াস বিভাজন হয়ে যায়, তারপরে সাইটোপ্লাজম বিভাজন হয়ে কোনো বেমতন্তু গঠন ছাড়াই দুটো কোষ আলাদা হয়ে যায়, মানে একটা কোষ থেকে দুটো কোষ গঠন করে, সেটাকেই বলা হয় দ্বিবিভাজন প্রক্রিয়া। এই দ্বিবিভাজন প্রক্রিয়া দেখা যায় অ্যামিবাতে। এখানে অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। এককোষী জীব অ্যামিবার দ্বিবিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন হয়। এরপরে 2 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, প্লাজমোডিয়ামের কোন দশায় বহু বিভাজন দেখা যায়? চারটে অপশন রয়েছে। সাইজোন্ট, মেরোজয়েট, ট্রোফোজয়েট, কোনোটাই নয়। প্লাজমোডিয়াম হলো ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু বা আদ্য প্রাণী। এই প্লাজমোডিয়ামের যে দশায় বহু বিভাজন প্রক্রিয়া দেখা যায় সেটা হলো সাইজন দশাতে এই বহু বিভাজন প্রক্রিয়াটা দেখা যায়। এরপরে 3 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, পুনরুৎপাদন প্রক্রিয়া দেখা যায় প্ল্যানেরিয়া, হাইড্রা, স্পঞ্জ সবকটি। দেখো, পুনরুৎপাদন কাকে বলা হয়? কোনো জীবদেহের কোনো একটা অঙ্গ কেটে গেলে বা কোনো জীবদেহকে যদি আমরা কয়েকটা টুকরোতেও ভাগ করে দিই, প্রত্যেকটা টুকরো থেকে এক একটা নতুন করে অপত্য সৃষ্টি হয়। এই পদ্ধতিকে বলা হয় পুনরুৎপাদন। কোনো একটা প্রাণীকে কয়েকটা টুকরোতে ভাগ করে দিলে প্রত্যেকটা টুকরো থেকে নতুন অপত্য সৃষ্টি হয়, এই পদ্ধতিকে বলা হয় পুনরুৎপাদন প্রক্রিয়া। এই পুনরুৎপাদন প্রক্রিয়া মেন দেখা যায় প্ল্যানেরিয়াতে, কিন্তু এখানে যে সঠিক আনসারটি যাবে অপশন ঘ সবকটি, অর্থাৎ প্ল্যানেরিয়া কিন্তু হাইড্রা, স্পঞ্জ এগুলোতেও দেখা যায় পুনরুৎপাদন প্রক্রিয়া হাইড্রা, স্পঞ্জ এগুলোতেও দেখা যায়। তাহলে 3-এর কোশ্চেনটা হয়ে গেল। এরপরে চলো 4 নম্বর কোশ্চেন দেখে নিই। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, পরাগনালী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে তাকে কি বলা হয়? পেরোগ্যামি, মেসোগ্যামি, চ্যালাজোগ্যামি, কোনোটাই নয়। যখন উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, এটা ধরো আমাদের যদি ডিম্বাশয় হয়, তাহলে ডিম্বাশয়ের এই যে মুখটা গর্ভদণ্ডের সঙ্গে যুক্ত থাকে, এই অংশটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। আর যখন গর্ভমুণ্ডের ওপর যখন পরাগরেণু পড়ে, পরাগরেণু আপতিত হওয়ার পরে সেই পরাগরেণুর দুটো নিউক্লিয়াস থাকে, একটা নালী নিউক্লিয়াস নালী গঠন করে, আর একটা থাকে জনন নিউক্লিয়াস। এই নালী গঠন করে গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ডের মধ্য দিয়ে গর্ভাশয়ে ওই জনন নিউক্লিয়াসকে আসতে সাহায্য করে। একটু আমার কথাগুলো ভালো করে শুনবে। কি বললাম? গর্ভমুণ্ডের ওপর যখন পরাগরেণু আপতিত হয়, ওই পরাগরেণুকে পরাগ নালী সৃষ্টির মাধ্যমে জনন নিউক্লিয়াসকে ডিম্বাশয়ে আসতে সাহায্য করে। কিন্তু এই প্রক্রিয়ায় এই যে পরাগনালী গঠন হয়, পরাগনালীটা কিন্তু তিনটে দিক দিয়ে প্রবেশ করতে পারে। যদি ওপরের এই রন্ধ্র দিয়ে, অর্থাৎ গর্ভদণ্ডের কাছে যে রন্ধ্র রয়েছে ওটাকে ডিম্বক রন্ধ্র বলা হয়, ডিম্বক রন্ধ্র দিয়ে যদি পরাগনালী প্রবেশ করে, তখন সেই যে পদ্ধতিটাকে বলা হয় পেরোগ্যামি। অপশন কয়েকটা এখানে হয়ে যাবে সঠিক আনসার। আর এই পরাগনালীটা যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে, এই যে পরাগনালীটা রয়েছে, এই পরাগনালী যদি ডিম্বক মূল দিয়ে ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে, তখন সেই যে পদ্ধতিটাকে বলা হবে চ্যালাজোগ্যামি। আর যদি এই নালীটা ডিম্বক ত্বক দিয়ে যদি ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে, তখন সেই পদ্ধতিটাকে বলা হবে মেসোগ্যামি। তাহলে এই যে কোশ্চেনটা বলেছে পরাগনালী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে সেই পদ্ধতিটাকে কি বলা হয়, অপশন কয়েকটা হয়ে যাবে পেরোগ্যামি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 5 নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখো, কাণ্ডের শাখা কলম তৈরিতে কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়? যে কোনো কাণ্ড, এই ধরো লেবু গাছ বা আম গাছ, যে কোনো গাছের যদি শাখা কলম তৈরি করতে চায়, তখন আমাদেরকে কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করতে হয়? চারটে অপশন রয়েছে। অক্সিন, জিবরেলিন, 2,4-D, সাইটোকাইনিন। দেখো, কাণ্ডের শাখা কলম তৈরিতে অক্সিন ব্যবহার করা হয়, কৃত্রিম অক্সিন। এই কৃত্রিম অক্সিনের কয়েকটা নাম, যেমন
ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, এইগুলো সব কিন্তু হয়ে যাবে কৃত্রিম অক্সিন হরমোন। এই কৃত্রিম অক্সিন হরমোনগুলোই কাণ্ডে শাখা কলম তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে 6 দাগের কোশ্চেন, দেখো কর্ষণ মাধ্যম থেকে। কর্ষণ মাধ্যম মানে যেখানে উপযুক্ত কোনো নিউট্রিশন দেওয়া রয়েছে যে মাধ্যমের মধ্যে, সেখানে যখন চারা গাছগুলোকে বৃদ্ধি করা হয়, সেই কর্ষণ মাধ্যমের মধ্যে চারা গাছগুলোকে গ্রিন হাউসে, চারা গাছগুলো যে সৃষ্টি হয় কর্ষণ মাধ্যম থেকে, সেগুলোকে গ্রিন হাউসে উপযুক্ত তাপমাত্রা আর আর্দ্রতায় রাখা হয়। এই পদ্ধতিকে কি বলা হয়? এমব্রয়েড গঠন, ক্যালাস গঠন, প্লান্টলেট গঠন নাকি হার্ডেনিং? যখন কর্ষণ মাধ্যমে কোনো চারা গাছকে বৃদ্ধি করা হয়, সেই যে পদ্ধতিটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। মনে রাখবে, কোনো উদ্ভিদের অঙ্গকে যখন কর্ষণ মাধ্যমে বৃদ্ধি করা হয়, সেখান থেকে গাছ উৎপন্ন করা হয় ছোট ছোট, সেই পদ্ধতিটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন। এই মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে যে প্ল্যান্টলেট উৎপন্ন হয়, অর্থাৎ ছোট ছোট যে গাছগুলো উৎপন্ন হয়, সেই গাছগুলোকে গ্রিন হাউসে রেখে উপযুক্ত তাপমাত্রা আর আর্দ্রতায় রাখা হয়, মানে সেই পরিবেশের সঙ্গে তাকে অভিযোজন করার জন্য, তো বেড়ে ওঠার জন্য। এই যে পদ্ধতিটাকে বলা হয় হার্ডেনিং করা। অপশন ঘয়েরটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। কর্ষণ মাধ্যম থেকে চারা গাছগুলোকে গ্রিন হাউসে উপযুক্ত তাপমাত্রায় আর আর্দ্রতায় রাখার পদ্ধতিকে বলা হয় হার্ডেনিং করা। এরপরে 7 নম্বরের কোশ্চেন রয়েছে, দেখো পুং ও স্ত্রীদেহ থেকে নির্গত গ্যামেটদ্বয় বহিঃ পরিবেশে মিলিত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? এক্সোগ্যামি, পিডোগ্যামি, হলোগ্যামি, অটোগ্যামি। দেখো পুং দেহ আর স্ত্রীদেহ থেকে গ্যামেট অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু যখন বাইরের পরিবেশে মিলিত হয়, সেই পদ্ধতিকে বলা হয় এক্সোগ্যামি। এই এক্সোগ্যামি পদ্ধতিটা দেখা যায় মাছ, ব্যাঙ এদের ক্ষেত্রে। মাছ আর ব্যাঙ এদের ক্ষেত্রে দেখা যায় এক্সোগ্যামি পদ্ধতি। দেখবে স্ত্রী মাছের দেহ থেকে যে ডিম উৎপন্ন হয় আর পুরুষ মাছের দেহ থেকে যে শুক্রাণু উৎপন্ন হয়, সেগুলো জলের মধ্যে মিলিত হয়ে সেখান থেকে চারা মাছ উৎপন্ন হয় বা ছোট মাছ উৎপন্ন হয়। আর ব্যাঙের ক্ষেত্রেও তাই। তো ব্যাঙাচি উৎপন্ন হয় জলের মধ্যে। এই যে বহিঃ পরিবেশে অর্থাৎ মাতৃদেহ বাদ দিয়ে বাইরের পরিবেশে অপত্য উৎপন্ন হচ্ছে, এই পদ্ধতিটাকে গ্যামেটের মিলনের ফলে, এই পদ্ধতিটাকে বলা হয় এক্সোগ্যামি। এরপরে রয়েছে পিডোগ্যামি। পিডোগ্যামি কাকে বলা হয়? যখন কোনো অপত্য লার্ভা দশায় থাকা অবস্থাতেই সে তার মধ্যে জনন ক্ষমতা পেয়ে যায়। লার্ভা দশায় রয়েছে কোনো অপত্য, সেই অবস্থাতেই সে তার জনন ক্ষমতা পেয়ে যাচ্ছে, সেটাকে কি বলা হয়? অর্থাৎ লার্ভা দশাতেই তার জনন সম্পন্ন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পিডোগ্যামি। এটা দেখা যায় অ্যাক্সোলোটল লার্ভার মধ্যে। এরপরে চলো 8 নম্বর কোশ্চেন দেখে নিই। 8 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো ডিম্বকের ভ্রূণস্থলিতে মোট কতগুলো নিউক্লিয়াস থাকে? 4টা অপশন রয়েছে, 8টা, 9টা, 5টা, 6টা। ডিম্বকের ভ্রূণস্থলিতে মোট নিউক্লিয়াস থাকে 8টা। কোন কোন নিউক্লিয়াস থাকে? দেখো ডিম্বকের যে ভ্রূণস্থলিতে ডিম্বক রন্ধ্রের দিকে 3টা নিউক্লিয়াস থাকে, তার মধ্যে একটা ডিম্বাণু থাকে আর দুটো থাকে সহকারী নিউক্লিয়াস। আর নিচের দিকে থাকে ডিম্বক, অর্থাৎ ডিম্বক মূলের দিকে থাকে 3টা, যেগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। দেখো একটা ছবির সাহায্যে যদি দেখায়, এটা যদি আমাদের ডিম্বক হয়, এই ডিম্বকের এই যে এটাকে ডিম্বক রন্ধ্র বলা হচ্ছে, এই ডিম্বক রন্ধ্রের দিকে এই দুটো, ধরো এগুলোকে সহকারী কোষ বলা হচ্ছে বা সহকারী নিউক্লিয়াস। আর এর মধ্যে এখানে আরেকটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস। এখানে এই 3টে নিউক্লিয়াস রয়েছে। এরপরে এই ডিম্বক মূলের দিকেও থাকে এইভাবে 3টা নিউক্লিয়াস, প্রত্যেকটা এন প্রকৃতির। তাহলে এখানে যে 3টে নিউক্লিয়াস রয়েছে, এগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। প্রতিপাদ কোষ সমষ্টি। আর মাঝখানে থাকে একটা 2n প্রকৃতির বা দুটো নিউক্লিয়াস এন প্রকৃতির, এটাকে বলা হয় নির্ণিত নিউক্লিয়াস। নির্ণিত নিউক্লিয়াস। তাহলে ওপরের দিকে 3টা, নিচের দিকে 3টা আর মাঝখানে থাকে দুটো, এই টোটাল 8খানা নিউক্লিয়াস ডিম্বকের ভ্রূণস্থলিতে দেখা যায়। এর পরে রয়েছে, দেখো নিষেকের পরে
ফুলের কোন অংশ থেকে বীজ সৃষ্টি হয়? নিষেক সম্পন্ন হওয়ার পরে ফুলের কোন অংশ থেকে বীজ সৃষ্টি হয়? চারটে অপশন রয়েছে, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ডিম্বাশয়, ডিম্বক। নিষেকের পরে ফুলের ডিম্বক থেকে, ফুলের মধ্যে যে গর্ভাশয় বা ডিম্বাশয় থাকে তার মধ্যে যে ডিম্বক থাকে সেই ডিম্বক থেকে বীজ উৎপন্ন হয়, আর ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয়। ফুলের ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয় আর ডিম্বক থেকে বীজ উৎপন্ন হয়। এগুলো মনে রাখবে। এর পরে রয়েছে 10 নম্বরের কোশ্চেন। দেখো 10 নম্বর কোশ্চেনটা কি রয়েছে, সপুষ্পক উদ্ভিদের শস্য ড্যাশ প্রকৃতির হয়? সপুষ্পক উদ্ভিদের হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড, ডিপ্লয়েড, টেট্রাপ্লয়েড। সপুষ্পক উদ্ভিদের শস্য সবসময় ট্রিপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ 3N প্রকৃতির হয়। ট্রিপ্লয়েড প্রকৃতির বা 3N প্রকৃতির শস্য উৎপন্ন হয়। এখানে দ্বিনিষেক সম্পন্ন হয়, নির্ণিত নিউক্লিয়াস 2N প্রকৃতির থাকে, তার সঙ্গে একটা জনন নিউক্লিয়াস বা পরাগরেণুর যে জনন নিউক্লিয়াস থাকে N প্রকৃতির, এই দুটো মিলিত হয়ে 3N প্রকৃতির শস্য উৎপন্ন করে। এখানে নির্ণিত নিউক্লিয়াস 2N প্রকৃতির আর জনন যে পুংজনন নিউক্লিয়াস বা পুংরেণুর যে নিউক্লিয়াস N প্রকৃতির, তো এই দুটো মিলিয়ে 3N প্রকৃতির শস্য উৎপন্ন করে বা ট্রিপ্লয়েড প্রকৃতির। এর পরে রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি জীবের বৃদ্ধির বৈশিষ্ট্য? চারটে অপশন রয়েছে, জীব বৃদ্ধি অপরিবর্তনীয়, বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত, বৃদ্ধি স্থায়ী। সবগুলোই ঠিক। জীবের বৃদ্ধির যে বৈশিষ্ট্য হবে এখানে সবগুলোই ঠিক, ক্ষয়ের অপশনটা হয়ে যাবে সঠিক আনসার। জীবের বৃদ্ধি অপরিবর্তনীয়, আর বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর বৃদ্ধি স্থায়ী হয়। এই সবগুলোই ঠিক বৃদ্ধির বৈশিষ্ট্য। এরপরে 12 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, মাইটোসিস ও মিওসিস দুই প্রকারের কোষ বিভাজনই দেখা যায় কোন জননে? অযৌন জননে, যৌন জননে, অঙ্গজ জননে, কোনোটাতেই নয়। মাইটোসিস আর মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায় যৌন জননে। যৌন জননে যখন গ্যামেট উৎপন্ন হয়, গ্যামেট উৎপন্ন হওয়াতে মিওসিস প্রক্রিয়াতে গ্যামেট উৎপন্ন হয়। কারণ মিওসিস হ্রাস বিভাজনের ফলে ডিপ্লয়েড প্রাণী থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। এরপরে মাইটোসিস পদ্ধতিতে এই গ্যামেট মিলনের ফলে যখন জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোটের যে বৃদ্ধি হয় সেটা মাইটোসিস পদ্ধতিতে হয়। জাইগোটের বৃদ্ধি হয় এই মাইটোসিস পদ্ধতিতে হয়। তাহলে এখানে বুঝতে পারলে, তাহলে মাইটোসিস পদ্ধতিতে জাইগোটের বৃদ্ধি হচ্ছে আর মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপাদন হচ্ছে। এখানে তাহলে সঠিক অপশন হয়ে যাবে যৌন জননী। এই দুই প্রকার কোষ বিভাজনই আমরা দেখতে পাই। এরপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় বারবারই এই ধরনের কোশ্চেন দেখা যায়। নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয় রয়েছে, স্পাইরোগাইরার খণ্ডীভবন, ইস্টের বহুবিভাজন, পেনিসিলিয়ামের কনিডিয়া, ফার্নের রেণু উৎপাদন। এখানের মধ্যে যে জোটটা সঠিক নয় সেটা হয়ে যাবে ইস্টের কোরোকোদ্গম বা বার্ড সৃষ্টির মাধ্যমে, বার্ডিং পদ্ধতির মাধ্যমে এদের অযৌন জনন সম্পন্ন হয়। স্পাইরোগাইরার খণ্ডীভবনের মাধ্যমেই হয়, পেনিসিলিয়ামের কনিডিয়া উৎপাদনের মাধ্যমেই হয়, ফার্নের রেণু উৎপাদনের মাধ্যমেই হয়। তো এগুলো সঠিক রয়েছে, যেটা ভুল রয়েছে সেটা ইস্ট। এরপরে বলেছে দেখো 14 নম্বরের কোশ্চেন রয়েছে কি, নিম্নলিখিত কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ড থেকে মুকুল সৃষ্টি করে? সুজনি, বিগোনিয়া, রাঙালু নাকি হলুদ? ভূনিম্নস্থ কাণ্ড হলুদে দেখা যায়, ঘয়টা হয়ে যাবে সঠিক আনসার। আজকের লাস্ট কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, মানব বিকাশের পরিণত দশাকে কি বলা হয়? দশার সময়কাল কোনটা? মানব বিকাশের পরিণত দশার সময়কাল কোনটা? 3 থেকে 11 বছর, 12 থেকে 20 বছর, 20 থেকে 60 বছর, 60 থেকে 80 বছর। মানব বিকাশের পরিণত দশা হলো, অর্থাৎ বার্ধক্য দশা যেটাকে বলা হয়, 20 থেকে 60 বছর, বার্ধক্য দশা বলছি, অ্যাডাল্টহুড দশা যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের যে বয়ঃসন্ধি দশার পরবর্তী দশাটাকে বলা হচ্ছে পরিণত দশা বা অ্যাডাল্টহুড দশা, বার্ধক্য দশা কিন্তু নয়। তো এটা হচ্ছে গিয়ে হবে 20 থেকে 60 বছর বয়স পর্যন্ত পরিণত দশা বলা হয় এটাকে। আর এখানে রয়েছে যে 3 থেকে 11 বছরটাকে বলা হয় শৈশব, 12 থেকে 20 বছর বয়সকে বলা হয় কৈশোর বা বয়ঃসন্ধি। আর এটা পরিণত দশার পরে থাকে বার্ধক্য দশা।
এই ছিল মানব বিকাশের দশা। তো আজকের এই কোশ্চেনগুলোই তোমাদের জন্য সেট করেছিলাম। সমস্ত কোশ্চেনের আনসার অপশন সহ আলোচনা করে দিলাম। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এভাবেই প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, ভিডিওগুলি দেখো। আর তোমরা যদি এই ভিডিওর পিডিএফ চাও আমাকে কমেন্ট বক্সে বলবে, এবং আমার টেলিগ্রাম চ্যানেল বং বালানেটেই তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ওখানে তোমরা যদি আমাকে বলো যে তোমাদের পিডিএফগুলো লাগবে, অবশ্যই তোমাদেরকে আমি পিডিএফগুলো প্রোভাইড করব। তো আজকের ভিডিও এতটা পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। টাটা।